এক, প্যারাডাইম এর সংজ্ঞা দাও। ভূমিকা। চিন্তার পথ যখন হাজারখানা হয়, তখন প্রয়োজন হয় একটাই ছোঁয়া, যা নির্দেশ দেয়, বাছাই করে, চিন্তার আলোয় পথ খোলে। এই নির্দেশক, এই কাঠামো, এই আদর্শিক ধারা, জ্ঞান গবেষণার জগতে তাহাই প্যারাডাইম বলা হয় সারা। সংজ্ঞা। বিশিষ্ট দার্শনিক থমাস কুন বলেন, Paradigm is the entire constellation of beliefs, values, techniques, and so on shared by the members of a given community. The structure of scientific revolutions, 1962। অর্থাৎ প্যারাডাইম হল সেই মূল ভাবধারা, যা নির্ধারণ করে চিন্তা, পদ্ধতি ও বিশ্লেষণের পথ চলা। মূল ব্যাখ্যা। প্যারাডাইম নয় শুধু একটি মত, তা এক চিন্তার নকশা, গবেষণার সত্য সেতুরত। এটি বলে দেয় কিভাবে প্রশ্ন তুলতে হবে, কি হবে যুক্তির মান, কিভাবে প্রমাণ, যুক্তি ও তথ্যের হবে সংগঠন ও ব্যবস্থাপন। বিজ্ঞান যেমন চলে কোপার্নিকাস বা নিউটনের নিয়মে, রাজনীতি চলে আচরণবাদ, গঠনবাদ বা শ্রেণী সংগ্রামের সুনিয়মে। একে একটি যুগে একে একটি প্যারাডাইম, যা গড়ে তোলে গবেষণার নতুন রঙিন সীমান্ত রেখা। প্যারাডাইম শিফট, প্যারাডিজিয়াম শিফট। যখন পুরাতন ব্যাখ্যা ব্যর্থ হয়, উদিত হয় নতুন প্রশ্ন, তখন ঘটে প্যারাডাইম শিফট, জ্ঞান জগৎ পায় নতুন দিশা, নতুন দর্শন। যেমন জ্যোতির্বিদ্যায় টলেমিক পদ্ধতি ভেঙে দেয় কোপার্নিকাসের মহাকাশ ভাবনা, তেমনি রাজনীতিতে আচরণবাদের আগমনে বদলে যায় ভাবনার পথরেখা। উপসংহার। সার কথা এই, প্যারাডাইম এক চিন্তার স্তম্ভ, গবেষণার ভিত, যার ছায়ায় দাঁড়িয়ে নতুন নতুন জ্ঞান হয় নির্মিত। এ যেন এক দিশারি, এক আলোবাহী ধারা, যা ব্যাখ্যা করে, গঠনে আনে স্পষ্টতা, আর গবেষণায় আনে পূর্ণতা সারা। 2, গবেষণা কি? ভূমিকা। জ্ঞান যে নদী, তার গতিপথ বয়ে চলে অনন্ত কুলে। প্রশ্ন যে প্রদীপ, তা জলে হৃদয়ে চিন্তার তুলে। এই দীপ্ত প্রশ্নের উত্তর খোঁজার অভিযাত্রা, যা যুক্তি, তথ্য ও পদ্ধতির ছয় পায়ের রূপ ও আত্মা। তাই হলো গবেষণা, জ্ঞানের এক নিরন্তর অনুসন্ধান, যেখানে প্রতিটি পদক্ষেপ সত্য ও সন্দেহের সম্মিলন প্রাণ। সংজ্ঞা। বিশ্ববিদ্যালয়ীয় মানদণ্ডে গবেষণাকে বলা হয়, গবেষণা, রিসার্চ, হলো একটি পদ্ধতিগত অনুসন্ধান, যার মাধ্যমে কোনো সমস্যার সমাধান বা নতুন তথ্য আবিষ্কারের জন্য নির্দিষ্ট নিয়মে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও উপসংহারে পৌঁছানো হয়। অক্সফোর্ড ডিকশনারি অফ সোশ্যাল সায়েন্সেস। মূল ব্যাখ্যা। গবেষণা মানে শুধু তথ্য জোগাড় নয়, এক অনুসন্ধিৎসার নিরবধি যাত্রা, জ্ঞানের মহাযাত্রায় সময়ের অঙ্কন। এই যাত্রায় গবেষক হয় এক অনুসন্ধানী নাবিক, যিনি যুক্তি, তত্ত্ব, প্রমাণের সেতুতে করেন চিন্তার এক সাগর পথিক। গবেষণার মূল উপাদান 4টি ধাপে চলে। 1, সমস্যা নির্ধারণ। 2, তথ্য সংগ্রহ। 3, বিশ্লেষণ প্রক্রিয়া। 4, উপসংহার নির্ধারণ, যেখানে হাইপোথেসিস বয়ে আনে গবেষণার দিশা, আর উপাত্তের আলোয় ধরা পড়ে সত্যের ভাষা। সামাজিক বিজ্ঞান হোক বা রাজনীতি, অর্থনীতি কিংবা ইতিহাস, গবেষণার পথে খুঁজে পায় সমাজের বিবর্তনের বিশ্বাস। রাজনীতিতে গবেষণা বলে দেয় কেন গণতন্ত্র টেকে না, কিভাবে রাষ্ট্র ব্যবস্থায় গঠনের ফাঁক থেকে যায় দেখা। গবেষণার প্রকারভেদ। গবেষণা হতে পারে ভরাট বৃত্ত মৌলিক, বেসিক, যেখানে খোঁজা হয় নতুন তত্ত্ব বা ধারণা। ভরাট বৃত্ত প্রযোজ্য, অ্যাপ্লাইড, যা সমাধান দেয় ব্যবহারিক সমস্যার জানা। ভরাট বৃত্ত গুণগত, কোয়ালিটেটিভ, অনুভব, মনোভাব ও ব্যাখ্যায় নির্ভর। ভরাট বৃত্ত পরিমাণগত, কোয়ান্টিটেটিভ, সংখ্যা, পরিসংখ্যান ও তুলনায় সুগভীর। উপসংহার। সুতরাং গবেষণা মানেই প্রশ্নের খোঁজে যাত্রা, তত্ত্ব ও তথ্যের আলোয় পথ খোঁজা, সত্যের অপরূপ মন্ত্রতা। এক শ্রদ্ধেয় সাধনা, নিরন্তর চর্চা, যার মাধ্যমে গড়ে ওঠে সমাজ, রাষ্ট্র, মানবতা ও জ্ঞানবিজ্ঞানের স্পন্দনময় রচনা। 3, তত্ত্ব কি? ভূমিকা। জগতের রহস্যে মগ্ন মানুষ চিরকালই প্রশ্ন করে, কেন এই ঘটনা, কি এর পেছনের তলে? এই প্রশ্নের গভীরে, বিশ্লেষণ আর যুক্তির সুরে গড়ে ওঠে এক ব্যাখ্যা ভুবন, চিন্তার আকাশ জুড়ে। এই ব্যাখ্যা, এই গঠন, এই যুক্তি নির্ভর চিত্র, ই তো তত্ত্ব, একটি সুশৃঙ্খল চিন্তাজাল, সত্যের দীপ্ত মন্ত্র। সংজ্ঞা। তত্ত্ব, থিওরি, হলো একটি সুসংগঠিত ব্যাখ্যা কাঠামো, যা নির্দিষ্ট তথ্য বা ঘটনার পরস্পর সম্পর্ক ব্যাখ্যা করে এবং ভবিষ্যৎ অনুমানের ভিত্তি তৈরি করে। এনসাইক্লোপিডিয়া অফ ফিলোসফি। তত্ত্ব একটি কাঠামোগত ব্যাখ্যা, যা বাস্তবতাকে বোঝায় যুক্তি ও ধারার মাধ্যমে নিখুঁতভাবে। মূল ব্যাখ্যা। তত্ত্ব মানে শুধুই কল্পনা নয়, এক ধরনের জ্ঞানভিত্তিক মডেল, যার শিকড় প্রমাণ ও তথ্যে খায়। তত্ত্ব গড়ে ওঠে ভরাট বৃত্ত ঘটনার পর্যবেক্ষণ, ভরাট বৃত্ত তথ্যের বিশ্লেষণ, ভরাট বৃত্ত যুক্তি নির্মাণ এবং ভরাট বৃত্ত পরীক্ষার ধারাবাহিক উন্নয়ন। উদাহরণ দিলে বিষয়টি সহজ হয় ধরা।
নিউটনের মাধ্যাকর্ষণ তত্ত্ব পৃথিবীর প্রতি আকর্ষণের ব্যাখ্যা দেয়। মার্কসের শ্রেণী সংগ্রামের তত্ত্ব সমাজে দ্বন্দ্বের মূল শিকড় চিনিয়ে দেয়। তত্ত্ব এমন এক জ্ঞানের নকশা, যার ছায়ায় গড়ে ওঠে গবেষণার শত শত পথচলা। তত্ত্বের গুরুত্ব: ভরাট বৃত্ত ঘটনা ব্যাখ্যা করা, ভরাট বৃত্ত ভবিষ্যতের পূর্বানুমান তৈরি, ভরাট বৃত্ত গবেষণার দিক নির্দেশ দেওয়া, ভরাট বৃত্ত নতুন তথ্য আবিষ্কারের সহায়তা করা। রাজনীতিতে যেমন আচরণবাদ তত্ত্ব বলে, মানুষের আচরণ ভিত্তিক ব্যাখ্যার রাষ্ট্র ব্যবস্থার গৌর রহস্য খোলে। তত্ত্বের ধরন: তত্ত্ব হতে পারে: 1. আদর্শবাদী, নরমেটিভ, কেমন হওয়া উচিত। 2. বর্ণনামূলক, ডেসক্রিপটিভ, আসল কি ঘটে তা বিশ্লেষণমূলক। 3. ব্যাখ্যামূলক, এক্সপ্লেনেটরি, কেন ঘটে তা বোঝায়। 4. পূর্বাভাসমূলক, প্রেডিক্টিভ, আগামীতে কি ঘটতে পারে তার ইঙ্গিত দেয়। উপসংহার: তত্ত্ব হল চিন্তার এক আলোকস্তম্ভ, যা জ্ঞানের আঙিনায় দেয় সত্যের আলো, যুক্তি সম্বরণ। এটি চিন্তাকে রূপ দেয়, বাস্তবতাকে ব্যাখ্যা করে, গবেষণায় তৈরি করে দিকনির্দেশ, প্রগতির পথে মনোনিবেশ করে। সুতরাং তত্ত্ব শুধু ভাষা নয়, তা মননের আলো, যা সত্যকে করে উন্মোচিত, চিরকাল জ্ঞানের আলোয় ঢালো। 4. রাজনৈতিক তত্ত্ব বলতে কি বুঝো? ভূমিকা: রাজনীতি মানুষ ও রাষ্ট্রের সম্পর্কের নাম, আর এই সম্পর্ক বিশ্লেষণে যে তত্ত্ব গড়ে ওঠে তারই চিরন্তন মান। ক্ষমতা, ন্যায়, স্বাধীনতা, সমতা ও কর্তৃত্ব, এসবের দার্শনিক বিশ্লেষণে গঠিত হয় রাজনৈতিক তত্ত্বের সূত্র। এক বুদ্ধির নির্মাণ, যুক্তির স্থাপত্য, যা রাষ্ট্র ও সমাজকে দেখে বিশ্লেষণী দৃষ্টিতে, দার্শনিক শক্তিতে প্রজ্বলিত। সংজ্ঞা: রাজনৈতিক তত্ত্ব, পলিটিক্যাল থিওরি, হল রাষ্ট্র, সরকার, আইন, স্বাধীনতা, অধিকার, ন্যায় এবং সমতার মতো রাজনৈতিক ধারণার বিশ্লেষণ ও ব্যাখ্যামূলক কাঠামো। ডেভিড হেল, পলিটিক্যাল থিওরি অ্যান্ড দি মডার্ন স্টেট। অর্থাৎ রাজনৈতিক তত্ত্ব মানে রাজনীতি বিষয়ক মূল্যবোধ, ধারণা ও কাঠামোর যুক্তিভিত্তিক বিশ্লেষণ। মূল ব্যাখ্যা: রাজনৈতিক তত্ত্ব শুধু ক্ষমতার কৌশল নয়, এক গভীর দার্শনিক বোধ, যা প্রশ্ন তোলে: ভরাট বৃত্ত রাষ্ট্র কেন? ভরাট বৃত্ত মানুষ কেন আইন মানে? ভরাট বৃত্ত গণতন্ত্রের ভিত্তি কোথায়? ভরাট বৃত্ত স্বাধীনতা ও সমতার মীমাংসা কেমন? এই তত্ত্ব ইতিহাস আর দার্শনিক ভাবনার মেলবন্ধন, যেখানে প্লেটো থেকে শুরু করে মার্কস, রলস ও হানা অ্যারেন্ট পর্যন্ত বিস্তারণ। তত্ত্ব কখনো আদর্শের পথ বলে দেয়, নরমেটিভ, আবার কখনো বাস্তবতার বিশ্লেষণ করে, এম্পিরিক্যাল, কখনো ইতিহাসের পটভূমিতে গড়ে তোলে রাজনৈতিক আখ্যান, আর কখনো ভবিষ্যতের রাজনীতিকে গড়ে তোলে পরিকল্পনায় প্রাণ। রাজনৈতিক তত্ত্বের কাজ: ভরাট বৃত্ত ক্ষমতার উৎস বিশ্লেষণ, ভরাট বৃত্ত ন্যায়ের ধারণা ব্যাখ্যা, ভরাট বৃত্ত রাষ্ট্রের উদ্দেশ্য নির্ধারণ, ভরাট বৃত্ত নীতিশাস্ত্র ও আইন ব্যবস্থার মান নির্ধারণ। এছাড়া তত্ত্ব রাজনীতির নৈতিক ভিত্তি তৈরি করে, যাতে গণতন্ত্র, মানবাধিকার ও সামাজিক ন্যায়ের ভিত্তি সুসংহত থাকে। উদাহরণস্বরূপ তত্ত্ব: ভরাট বৃত্ত প্লেটোর দ্য রিপাবলিক, আদর্শ রাষ্ট্রের রূপরেখা। ভরাট বৃত্ত লকের সামাজিক চুক্তি তত্ত্ব, ব্যক্তি স্বাধীনতা ও আইনের মেলবন্ধন। ভরাট বৃত্ত মার্কসের শ্রেণী সংগ্রাম, বৈষম্য ও বিপ্লবের দর্শন। এই তত্ত্বগুলো সমাজকে নতুন করে বুঝতে শেখায়, রাজনীতিকে শুধু কৌশল নয়, নৈতিক চর্চা করে করতে শেখায়। উপসংহার: সুতরাং রাজনৈতিক তত্ত্ব হল চিন্তার এক রাজপথ, যেখানে যুক্তি, ইতিহাস ও দর্শনের মিশ্রণে গড়ে ওঠে রাষ্ট্রচিন্তার অভিঘাত। এটি কেবল জ্ঞান নয়, এক আলোকবর্তিকা, যা রাজনৈতিক কাঠামোকে বিশ্লেষণ করে, উন্নয়নের পথে খোঁজে উপযুক্ত দিশা। এই তত্ত্ব ছাড়া রাজনীতি হয় নিঃস্ব, তার আত্মা হয় নির্বাসিত। তাই রাজনৈতিক তত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানের প্রাণ, মানবজাতির বিবেকের বিবৃত। 5. প্রকল্প বলতে কি বোঝ? ভূমিকা: পরিকল্পনার পথে চলতে গেলে, স্বপ্নকে বাস্তবতায় রূপ দিতে হলে, যে নকশা, যে কাঠামো, যে সময় ধারাবাহিককরণ, তাই প্রকল্প উন্নয়নের সুগঠিত প্রেরণা প্রবণ। এটি হল লক্ষ্যভিত্তিক এক সুপরিকল্পিত প্রয়াস, যা সময়, সম্পদ ও কৌশলের সুনির্দিষ্ট ব্যবস্থাপনায় খোঁজে সফলতার আশ্বাস। সংজ্ঞা: প্রকল্প, প্রজেক্ট, হল একটি নির্দিষ্ট সময়সীমা ও লক্ষ্য ভিত্তিক পরিকল্পনা, যা সম্পদ, কর্মী ও কৌশলের সহায়তায় বাস্তবায়িত হয়। প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, PMI। অর্থাৎ প্রকল্প হল একটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের লক্ষ্যে প্রস্তুতকৃত পরিকল্পনার কাঠামো, যার বাস্তবায়নে যুক্ত থাকে সময়, বাজেট ও কার্যক্রমের সুসমন্বয়। মূল ব্যাখ্যা: প্রকল্প মানে স্রেফ কাজ নয়, এক গতিশীল চিন্তার বাস্তব রূপদান, যেখানে থাকে ভরাট বৃত্ত নির্ধারিত লক্ষ্য, ভরাট বৃত্ত সময়সীমা, ভরাট বৃত্ত সম্পদ নির্ধারণ, ভরাট বৃত্ত কর্মপরিকল্পনা, ভরাট বৃত্ত মূল্যায়ন পদ্ধতি। উদাহরণস্বরূপ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প,
ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি, পদ্মা সেতু নির্মাণ প্রকল্প সবই হলো লক্ষ্যভিত্তিক রাষ্ট্রীয় বা বেসরকারি প্রকল্পের নিদর্শন। প্রকল্পের উপাদান: ১. লক্ষ্য গোল কি অর্জন করা হবে। ২. কার্যপরিকল্পনা অ্যাকশন প্ল্যান কিভাবে তা করা হবে। ৩. সময়সীমা টাইমলাইন কবে শুরু কবে শেষ। ৪. বাজেট কত খরচ হবে। ৫. সম্পদ ও জনবল কে কাজ করবে কিভাবে। ৬. মূল্যায়ন ইভ্যালুয়েশন সফলতা মাপার উপায় কি। প্রকল্প ব্যবস্থাপনার গুরুত্ব: ভরাট বৃত্ত পরিকল্পনার সফল বাস্তবায়ন, ভরাট বৃত্ত সময় ও খরচের সাশ্রয়, ভরাট বৃত্ত উন্নয়ন লক্ষ্য অর্জন, ভরাট বৃত্ত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। একটি সফল প্রকল্প যেমন উন্নয়নের গতিকে বাড়ায়, তেমনি ভুল ব্যবস্থাপনায় ব্যর্থতা ডেকে আনে, দুর্নীতির ছায়া ফোটায়। এমনেমনিক হাইট GREATS উন্নত প্রকল্পের গুণ: জি সমান গোল নির্ধারণ লক্ষ্য স্থির, আর সমান রিসোর্স অলোকেশন সম্পদ ভাগ, ই সমান এক্সিকিউশন প্ল্যান কার্যপ্রণালী, এ সমান অ্যাসেসমেন্ট মেথড মূল্যায়ন পদ্ধতি, টি সমান টাইমলাইন সময় নির্ধারণ, এস সমান স্টেকহোল্ডার কোঅর্ডিনেশন সংশ্লিষ্টদের সমন্বয়। বাংলায় অর্থ গঠনমূলক রূপে এগিয়ে আসা তার সুদক্ষতা। উপসংহার: প্রকল্প শুধু কাজের ছক নয়, এক কৌশলী প্রয়াস বাস্তবায়নের সোনার রথ, যা উন্নয়নের পথে গড়ে দেয় সেতু, স্বপ্নের রূপ দেয় কাঠামো আর দৃশ্যতত্ত্বে। তাই প্রকল্পের সফলতা মানেই অগ্রগতির ধারা, একটি জাতির প্রগতির ছন্দে সুর মিলিয়ে নতুন সম্ভাবনার গান গাওয়া। তোমার ৬. তুলনামূলক পদ্ধতির সংজ্ঞা দাও। ভূমিকা: যখন বিশ্বের নানা রাষ্ট্র, নানান রীতিনীতি, আইন আর নীতিতে ভিন্ন মাত্রা, তখন একে অন্যের মাঝে তুলনা করা হয় প্রয়োজনীয় ও জরুরি, কারণ সেই তুলনাই খুঁজে দেয় সঠিক দিক, নতুন তত্ত্বের সূত্রধরি। এই তুলনার শিল্পকেই বলে তুলনামূলক পদ্ধতি, যা রাষ্ট্রবিজ্ঞানের গবেষণায় খুলে দেয় বোধের নতুন দিকপতন। সংজ্ঞা: তুলনামূলক পদ্ধতি কম্পারেটিভ মেথড হলো একটি গবেষণা পদ্ধতি যার মাধ্যমে দুই বা ততোধিক রাষ্ট্র, সমাজ বা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে সাদৃশ্য ও পার্থক্য খুঁজে বের করে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়। আরেন্ট লিচফার্ড প্যাটার্নস অফ ডেমোক্রেসি, অর্থাৎ যেখানে বিভিন্ন রাজনৈতিক বা সামাজিক ব্যবস্থা তুলনার মাধ্যমে বিশ্লেষিত হয়, তাতেই গড়ে ওঠে তুলনামূলক পদ্ধতির প্রকৃত মূল ব্যাখ্যা। এ পদ্ধতিতে গবেষক ভরাট বৃত্ত একাধিক রাষ্ট্র বা সমাজ নির্বাচন করেন। ভরাট বৃত্ত তাদের রাজনৈতিক গঠন, নির্বাচন ব্যবস্থা, প্রশাসনিক ধরন, আইন, সমাজ ব্যবস্থা ও ক্ষমতার কাঠামো বিশ্লেষণ করেন। এরপর তিনি ভরাট বৃত্ত মিল অমিল খোঁজেন, ভরাট বৃত্ত সাদৃশ্যভেদ চিনে নেন, ভরাট বৃত্ত তত্ত্ব গঠনের ভিত্তি নির্মাণ করেন। বিশিষ্ট উদাহরণ: ভরাট বৃত্ত যুক্তরাজ্যের সংসদীয় গণতন্ত্র বনাম আমেরিকার প্রেসিডেন্সিয়াল পদ্ধতি, ভরাট বৃত্ত ভারতের ফেডারেল কাঠামো বনাম চীনের একক দলীয় ব্যবস্থা। এভাবেই তুলনামূলক বিশ্লেষণে খুঁজে পাওয়া যায় কোন পদ্ধতি কোথায় ভালো আর কোথায় সৃষ্টি হয় সমস্যা। তুলনামূলক পদ্ধতির উপকারিতা: ভরাট বৃত্ত নতুন তত্ত্ব উদ্ভাবনে সহায়ক, ভরাট বৃত্ত রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে বাস্তব দৃষ্টিভঙ্গি প্রদান করে, ভরাট বৃত্ত উন্নয়নশীল রাষ্ট্রগুলোর জন্য দৃষ্টান্ত স্থাপন করে, ভরাট বৃত্ত নীতিগত পরিবর্তনের ভিত্তি দেয়, ভরাট বৃত্ত গ্লোবাল চিন্তার প্রসার ঘটায়। এমনেমনিক হাইট CIRCLE তুলনামূলক পদ্ধতির গুণাবলী: সি সমান কম্পারিজন তুলনা, আই সমান ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা, আর সমান রিলেভেন্স প্রাসঙ্গিকতা, সি সমান কনটেক্সচুয়ালাইজেশন প্রেক্ষাপট বোঝা, এল সমান লার্নিং ফ্রম আদার্স অন্যদের থেকে শেখা, ই সমান ইভ্যালুয়েশন মূল্যায়ন। বাংলা অর্থ চিন্তার আবর্তে তুলনার চক্র করে জ্ঞানের লীলাভূমি। উপসংহার: সুতরাং তুলনামূলক পদ্ধতি এক আলোকবর্তিকা, যা বিশ্লেষণের সূক্ষ্মতায় করে রাষ্ট্র ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ সম্পন্ন। এটি শুধু তথ্য নয়, এটি তত্ত্বের জাদু, যেখানে ভিন্নতার মাঝে আবিষ্কৃত হয় সাদৃশ্যের রংধনু। রাজনৈতিক গবেষণায় এর মূল্য অপরিসীম, যা রাষ্ট্রবিজ্ঞানের চিন্তাকে করে অধিক গভীর, সুবিন্যস্ত ও মসৃণ। আচরণবাদ বলতে কি বোঝায়? ভূমিকা: রাজনীতির ইতিহাসে ছিল আদর্শ আর নীতির উত্থান, কিন্তু সময় চাইল বাস্তবের নিরীক্ষণ। এই প্রেক্ষাপটে উঠে এলো এক নতুন ধারা, যা বলে ব্যবহার কর, পরিমাপ কর, বিশ্লেষণ কর। এই নতুন ধারার নামই আচরণবাদ বিহেভিয়ারালিজম, যা রাজনীতিকে বানায় বৈজ্ঞানিক, তথ্যভিত্তিক ও পর্যালোচনামূলক। সংজ্ঞা: আচরণবাদ বিহেভিয়ারালিজম হল রাষ্ট্রবিজ্ঞান চর্চার এক আধুনিক প্রবণতা, যা ব্যক্তি ও গোষ্ঠীর রাজনৈতিক আচরণকে তথ্য, পরিসংখ্যান ও বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে বিশ্লেষণ করে।
ডেভিড ইস্টন, এ ফ্রেমওয়ার্ক ফর পলিটিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ এটি এমন এক গবেষণা পদ্ধতি যেখানে রাজনীতির উদ্দেশ্য নয়, বরং মানুষের আচরণ বিশ্লেষণ করা হয় বিজ্ঞানের কাছের নিচে। মূল বৈশিষ্ট্যসমূহ: ১. ব্যক্তিকেন্দ্রিক বিশ্লেষণ, রাষ্ট্র বা প্রতিষ্ঠানের নয়, ব্যক্তি কিভাবে চিন্তা করে, ভোট দেয়, মত গড়ে তোলে, তাই মূল বিষয়। ২. তথ্য নির্ভরতা, গবেষণায় ব্যবহার হয় জরিপ, সাক্ষাৎকার, পরিসংখ্যান, মডেল ও তথ্যচিত্র। ৩. বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ, পরীক্ষণযোগ্য উপাত্ত, পূর্বানুমান যাচাই এবং উপসংহার নিরূপণ। ৪. মূল্য নিরপেক্ষতা, ভ্যালু নিউট্রালিটি, নীতি বা নৈতিকতার পরিবর্তে বাস্তব আচরণের উপর গুরুত্ব। ৫. আন্তঃবিষয়কতা, ইন্টারডিসিপ্লিনারি, মনের বিজ্ঞান, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান ও অর্থনীতির উপাদান একত্রে প্রয়োগ। আচরণবাদের পথপ্রদর্শকগণ: ডেভিড ইস্টন রাজনৈতিক ব্যবস্থা বিশ্লেষণের মডেল গড়ে তোলেন। গ্যাব্রিয়েল আলমন্ড রাজনৈতিক সংস্কৃতি ও কাঠামো বিশ্লেষণে অগ্রণী ভূমিকা। সিডনি ভার্বা তুলনামূলক আচরণ বিশ্লেষণের বিশেষজ্ঞ। আচরণবাদের অবদান: ভরাট বৃত্ত রাজনীতিকে আরও বাস্তবক্ষণ ও বৈজ্ঞানিক ভিত্তি দেয়। ভরাট বৃত্ত রাজনৈতিক পূর্বাভাস নির্ধারণ সহজ হয়। ভরাট বৃত্ত ভোটার আচরণ ও গণমত বিশ্লেষণে সহায়ক হয়। ভরাট বৃত্ত রাষ্ট্রবিজ্ঞানের বিশ্লেষণ সক্ষমতা বাড়ায়। এমনেমনিক হাইট, বিহেভিয়ার, আচরণবাদের মূল বৈশিষ্ট্য। বি সমান বিহেভিয়ার ফোকাসেড, আচরণ ভিত্তিক। ই সমান এম্পিরিক্যাল ডাটা, পরিসংখ্যান ভিত্তিক। এইচ সমান হিউম্যান সেন্ট্রিক, মানব কেন্দ্রিক। এ সমান অ্যানালিটিক্যাল টুলস, বিশ্লেষণ সরঞ্জাম। ভি সমান ভ্যালু নিউট্রাল, মূল্য নিরপেক্ষ। আই সমান ইন্টারডিসিপ্লিনারি, আন্তঃবিষয়ক। ও সমান অবজেক্টিভ অ্যানালাইসিস, বস্তুনিষ্ঠ বিশ্লেষণ। আর সমান রিসার্চ বেজেড, গবেষণামূলক। বাংলা অর্থ: বিহেভিয়ার অর্থাৎ ব্যবহার ভিত্তিক বিজ্ঞান, রাজনীতির নতুন চিত্রায়ন। উপসংহার: আচরণবাদ রাজনীতিকে সরিয়ে এনেছে চিন্তার মেঘ থেকে তথ্যের আলোয়, যেখানে আদর্শ নয়, বাস্তব আচরণই গবেষণার মূল বিষয়। এটি রাজনীতিকে রূপ দিয়েছে এক পরিসংখ্যান ভিত্তিক সমাজবিজ্ঞান, যার সাহায্যে বোঝা যায় জনগণের মন, মত ও অভ্যন্তরীণ প্রাণ। এক বৈজ্ঞানিক বিপ্লব, রাষ্ট্রবিজ্ঞানের নবতর দিগন্ত, যেখানে আচরণের চিত্রে খোঁজা হয় সত্য ও পরিবর্তনের সঙ্গীত। ৯. গ্রুপ তত্ত্ব বলতে কি বুঝো? ভূমিকা: রাজনীতির নাট্যমঞ্চে ব্যক্তি আসে, তবে একা নয়। সে আসে গোষ্ঠীর প্রতিনিধি হয়ে, চাওয়ার ঝুলি বয়ে। রাষ্ট্র শুধু এক যান্ত্রিক কাঠামো নয়, বরং গোষ্ঠীগুলোর মধ্যে এক নীরব ও সজীব সংলাপ। এই ভাবনার ভিত্তিতেই জন্ম নেয় গ্রুপ তত্ত্ব, যা বলে রাষ্ট্র মানেই গোষ্ঠীর ঘূর্ণিপাক। সংজ্ঞা: গ্রুপ তত্ত্ব হল রাষ্ট্রবিজ্ঞানের একটি তত্ত্ব, যার মতে রাষ্ট্র মূলত বিভিন্ন স্বার্থভিত্তিক গোষ্ঠীর পরস্পর সংঘর্ষ ও সহযোগিতার মাধ্যমে পরিচালিত হয়। আর্থার এফ. বেন্টলি, দি প্রসেস অফ গভর্নমেন্ট, 1908। অর্থাৎ রাষ্ট্র এক সংঘাতমুখর নাটক, যেখানে বিভিন্ন পেশাজীবী, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও আদর্শিক গোষ্ঠী নিজেদের স্বার্থ প্রতিষ্ঠার জন্য নীরবতায় ও সুকৌশলে প্রভাব ফেলে। প্রধান বৈশিষ্ট্যসমূহ: ১. গোষ্ঠী প্রাধান্য, রাষ্ট্র নয়, গোষ্ঠী হল বিশ্লেষণের মূল একক। ২. স্বার্থভিত্তিক কার্যকলাপ, প্রত্যেক গোষ্ঠীর নিজস্ব দাবি ও অভিলাষ রয়েছে, যা রাষ্ট্রের নীতিতে প্রতিফলিত হয়। ৩. নিয়ন্ত্রিত সংঘাত, গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত থাকলেও তা সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে ঘটে। ৪. প্রভাবের প্রতিযোগিতা, যে গোষ্ঠী প্রভাব বিস্তার করতে সক্ষম, তার দাবি নীতিতে স্থান পায়। ৫. রাষ্ট্র একটি রেফারি, রাষ্ট্র পক্ষ নেয় না, বরং গোষ্ঠীগুলোর সংঘাতে ন্যায় বিচার করে। ৬. গণতন্ত্রের ব্যাখ্যা, গোষ্ঠীতন্ত্র গণতন্ত্রের আরেক রূপ, যেখানে জনগণের পরিবর্তে প্রতিনিধিত্ব করে বিভিন্ন সংগঠন। গ্রুপ তত্ত্বের প্রবক্তারা: আর্থার বেন্টলি তত্ত্বের জনক, গোষ্ঠীর ভূমিকা বিশ্লেষণ করেন। ডেভিড ট্রুম্যান গোষ্ঠী ও রাজনীতির পারস্পরিক সম্পর্ক নিয়ে কাজ করেন। রবার্ট ডাহেল গোষ্ঠীভিত্তিক গণতন্ত্রের ব্যাখ্যা দেন। গোষ্ঠীর উদাহরণ: ভরাট বৃত্ত শ্রমিক ইউনিয়ন, ভরাট বৃত্ত ব্যবসায়ী সমিতি, ভরাট বৃত্ত পরিবেশবাদী সংগঠন, ভরাট বৃত্ত নারীবাদী জোট, ভরাট বৃত্ত ধর্মীয় গোষ্ঠী, ভরাট বৃত্ত পেশাজীবী সংগঠন, যেমন বার কাউন্সিল, মেডিকেল অ্যাসোসিয়েশন। এমনেমনিক হাইট, গ্রুপস, গোষ্ঠী তত্ত্বের মূলধারা। জি সমান গভর্নমেন্ট অ্যাজ এ রেফারি, রাষ্ট্র রেফারি। আর সমান রিবেল ইন্টারেস্টস, বিরোধী স্বার্থ। ও সমান অর্গানাইজড অ্যাকশনস, সংগঠিত কর্মধারা। ইউ সমান আনএন্ডিং কম্পিটিশন, অবিরাম প্রতিযোগিতা। পি সমান পাওয়ার স্ট্রাগল, ক্ষমতার লড়াই। এস সমান সোশ্যাল ইনফ্লুয়েন্স, সামাজিক প্রভাব।
বাংলা অর্থ তারা চিহ্ন, গ্রুপস মানে গোষ্ঠীগুলোর রাজনীতিতে শক্তির সুর ছড়িয়ে দেওয়া প্রভাব। উপসংহার: গ্রুপ তত্ত্ব এক বাস্তববাদী আয়না, যেখানে রাষ্ট্র মানে গোষ্ঠীর ছায়া, সংঘর্ষ ও টানাপোড়েনের সঙ্গীত। এটি দেখায় যে রাষ্ট্র নয় শ্রেষ্ঠ, বরং গোষ্ঠী রাজনীতির চালক। তাই এই তত্ত্ব গণতন্ত্রকে ব্যাখ্যা করে এক জীবন্ত কথোপকথন হিসেবে, যেখানে দাবি ওঠে, স্বার্থ গঠিত হয়, আর রাজনীতি হয়ে ওঠে গোষ্ঠীর কাঠামোতে বহমান এক জীবন্ত নদী। 10. স্বার্থ একত্রীকরণ বলতে কি বোঝ? ভূমিকা: রাষ্ট্রের কক্ষপথে প্রতিটি পদক্ষেপে থাকে স্বার্থের রশি, যেখানে একত্রিত হয় অনেক চাহিদা, দাবি এবং সংকল্প। কিন্তু এই একত্রিত হওয়া শুধুই সংঘর্ষের পথে নয়, বরং এটি প্রতিষ্ঠা করে এক সংগঠিত, সম্মিলিত শক্তির ঐক্য। এই ঐক্যকে স্বার্থ একত্রীকরণ বলে, যেখানে একাধিক গোষ্ঠী ও শ্রেণী মিলিত হয়ে নতুন শক্তি গঠন করে, নতুন দিশার সন্ধান দেয় রাষ্ট্রের মাঝে। সংজ্ঞা: স্বার্থ একত্রীকরণ হলো সেই প্রক্রিয়া যেখানে বিভিন্ন গোষ্ঠী বা শ্রেণী একত্রিত হয়ে তাদের স্বার্থকে সামঞ্জস্যপূর্ণ করে রাষ্ট্রের অভ্যন্তরে ক্ষমতার পুনর্গঠন বা নতুন রাজনৈতিক শক্তি গঠন করে। ডেভিড ট্রুমান, দি গভর্নমেন্টাল প্রসেস। অথবা এটি হলো গোষ্ঠীগুলোর মধ্যে এক ধরনের সমঝোতা বা সংযোগ, যেখানে তারা একত্রিত হয়ে নিজেদের স্বার্থকে রাজনৈতিক প্রক্রিয়ায় একত্রিত করে, অর্থাৎ এক ধরনের সহযোগিতার প্রতিষ্ঠা হয়। স্বার্থ একত্রীকরণের প্রধান বৈশিষ্ট্যসমূহ: 1. একত্রিত শক্তি। পৃথক পৃথক গোষ্ঠী, সংগঠন বা শ্রেণী যখন একত্রিত হয়, তখন তারা শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে। 2. স্বার্থের সমন্বয়ে। বিভিন্ন গোষ্ঠী তাদের পৃথক স্বার্থ একত্রিত করে একটি সাধারণ উদ্দেশ্য নির্ধারণ করে। 3. নতুন রাজনৈতিক গঠন। এটি এক নতুন রাজনৈতিক ক্ষমতার সূচনা করে, যা রাষ্ট্রের নীতিতে প্রভাব ফেলে। 4. পূর্ববর্তী সংঘর্ষের অবসান। যে সংঘাত আগে ছিল, তা সমঝোতা বা শান্তিপূর্ণ মীমাংসার মাধ্যমে সমাধান হয়ে যায়। 5. পুনর্বণ্টন। ক্ষমতা বা সম্পদের পুনর্বণ্টন করতে পারে, যা সব পক্ষের জন্য লাভজনক হতে পারে। স্বার্থ একত্রীকরণের উদাহরণ: ভরাট বৃত্ত আধুনিক রাজনৈতিক জোট, যেমন নির্বাচনী জোটের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল একত্রিত হয়ে ক্ষমতার অংশীদার হয়। ভরাট বৃত্ত শ্রমিক এবং মালিকদের সহযোগিতা, এদের মধ্যে সমঝোতার মাধ্যমে উন্নয়নমূলক পলিসি বাস্তবায়ন করা। ভরাট বৃত্ত ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলো, যারা একত্রিত হয়ে শিক্ষা বা স্বাস্থ্য খাতের উন্নয়ন বা জনকল্যাণমূলক প্রকল্প গড়ে তোলে। এমনেমনিক আইন, ইউএনআইটি। স্বার্থ একত্রীকরণের মূল বৈশিষ্ট্য: ইউ সমান ইউনিটি অফ ইন্টারেস্টস, স্বার্থের ঐক্য। এন সমান নেগোসিয়েশন, সমঝোতা। আই সমান ইন্টিগ্রেশন অফ পাওয়ার, ক্ষমতার একত্রিতকরণ। টি সমান ট্যাকটিক্যাল অ্যালায়েন্সেস, কৌশলগত জোট। ই সমান এম্পাওয়ারমেন্ট, ক্ষমতাবান হয়ে ওঠা। বাংলা অর্থ: ইউএনআইটি মানে স্বার্থ একত্রিত করে শক্তির একীকরণ। উপসংহার: স্বার্থ একত্রীকরণ হল রাজনৈতিক ক্ষেত্রের এক মেলবন্ধন, যেখানে গোষ্ঠী ও শ্রেণীর স্বার্থের সংঘর্ষ এক সুগম পথের দিকে নিয়ে যায়, এক নতুন সহযোগিতায়। এটি তৈরি করে রাজনৈতিক স্থিতিশীলতা, যেখানে শক্তি থাকে গঠিত, দাবি থাকে সম্পন্ন, আর রাষ্ট্র প্রতিষ্ঠা করে সেই শক্তির ভেতর নিজেকে। এই একত্রীকরণের মাধ্যমে রাষ্ট্র গড়ে ওঠে নতুন দৃশ্যপটে, যেখানে ক্ষমতা, প্রভাব ও স্বার্থের সঠিক সমন্বয় তৈরি হয়, এবং রাজনীতির খেলা চলে এক নতুন ধারায়, যেখানে শত্রু নয়, বন্ধু হয় একসাথে। 11. গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি কি? ভূমিকা: রাজনৈতিক ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। শক্তির কেন্দ্রের মূলে জড়িয়ে থাকে গোষ্ঠী। রাজনৈতিক সিদ্ধান্তের প্রক্রিয়া কখনো সোজা নয়। এটি এক সংঘর্ষের পথ, যেখানে শক্তি আর স্বার্থের লড়াই চলে। এখন আসি সেই তত্ত্বে, যা বলে গোষ্ঠী সবকিছুর কেন্দ্রে। এবং এই নিয়মের নাম গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি, যেখানে ম্যাক্স ওয়েবার ও রবার্ট মাইকেলস বলেছেন, শক্তি একদিন না একদিন পতিত হবে, এবং এই পতন এক গোষ্ঠীর থেকে অন্য গোষ্ঠীর হাতে চলে যাবে। সংজ্ঞা: গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি, আয়রন ল অফ অলিগার্কাই, হল একটি তত্ত্ব যা বলে যে কোন সংগঠন বা গোষ্ঠী, বিশেষত রাজনৈতিক দল বা রাষ্ট্র, শেষ পর্যন্ত ছোট এবং কেন্দ্রীভূত নেতৃত্বের হাতে কেন্দ্রীভূত হয়ে যায়, যেখানে অধিকাংশ সদস্যের প্রভাব ও অংশগ্রহণ নষ্ট হয়ে যায়। রবার্ট মিশেলস, পলিটিক্যাল পার্টিস, 1911। অথবা এটি হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে যে কোনো বৃহত্তর সংগঠন বা গোষ্ঠী প্রথমে গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক শুরু হয়, কিন্তু ধীরে ধীরে একটি শক্তিশালী নেতা বা দলের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়, যা দল বা সংগঠনের বাকিদের নিয়ন্ত্রণ করে। গোষ্ঠীতন্ত্রের লৌহবিধির মূল বৈশিষ্ট্যসমূহ: 1.
ক্ষমতার কেন্দ্রীকরণ, গোষ্ঠীর শেষে একটি ছোট এলিট গ্রুপ বা নেতার হাতে সব ক্ষমতা চলে আসে। 2. সামাজিক অংশগ্রহণের অবসান, আধুনিক সমাজে যেখানে গণতন্ত্রের কথা বলা হয় সেখানে সাধারণ সদস্যদের প্রভাব কমতে থাকে। 3. এলিটের কর্তৃত্ব, যে গোষ্ঠীটির কার্যক্রম শুরু হয়েছিল গণতান্ত্রিকভাবে সেখানে একটি শক্তিশালী এলিট গ্রুপ গড়ে ওঠে যা শক্তির মূল কেন্দ্র। 4. বিরোধী মতের দমন, যে গোষ্ঠী বা দলের ক্ষমতা কেন্দ্রীভূত হয় সেখানে অন্য মতামত বা প্রতিবাদ চাপানো হয়। 5. বিস্তারিত গোষ্ঠী সংস্কৃতি, এই এলিট গ্রুপের সদস্যরা নিজেদের মধ্যে বিভিন্ন নীতি, প্রথা ও স্বার্থ গড়ে তোলে যা সাধারণ সদস্যদের থেকে অনেক দূরে থাকে। গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি, প্রভাব ও উদাহরণ। ভরাট বৃত্ত, রাজনৈতিক দল। ধরা যাক একটি রাজনৈতিক দল যার লক্ষ্য ছিল সমাজের সমস্ত শ্রেণীকে প্রতিনিধিত্ব করা। ধীরে ধীরে দলের নেতৃত্ব কেন্দ্রীভূত হয়ে যায় 1 বা 2 ব্যক্তির হাতে এবং সাধারণ সদস্যদের উপস্থিতি হয়ে পড়ে নিতান্তই সীমিত। ভরাট বৃত্ত, ব্যবসায়িক সংস্থা, বড় ব্যবসা বা কোম্পানির অভ্যন্তরীণ কর্মপরিকল্পনায় প্রথমে যেখানে অংশীদাররা সক্রিয় ছিল সেখানে একচেটিয়া কর্পোরেট হাউসগুলো এবং শীর্ষ ব্যবস্থাপনা সবার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে। ভরাট বৃত্ত, ধর্মীয় সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠানের যেখানে মূলত সেবার উদ্দেশ্যে গঠন হয়েছিল সেখানে পরবর্তীতে শীর্ষ ধর্মীয় নেতা বা সংগঠন একটি শক্তিশালী এলিট গোষ্ঠী তৈরি করে যা সাধারণ ধর্মপ্রাণীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমনেমনিক আইন ও LIGARCHOI, গোষ্ঠীতন্ত্রের লৌহবিধির বৈশিষ্ট্য। ও সমান অনগোয়িং কনসেন্ট্রেশন অফ পাওয়ার, ক্ষমতার অবিরাম কেন্দ্রীভূতকরণ। এল সমান লিডারশিপ ডোমিনেন্স, নেতৃত্বে আধিপত্য। আই সমান ইনঅ্যাক্টিভ পার্টিসিপেশন, অংশগ্রহণের সীমাবদ্ধতা। জি সমান গ্রোথ অফ এলিটস, এলিট শ্রেণীর বৃদ্ধি। এ সমান অথরিটি ইন ফিউয়ার হ্যান্ডস, কম হাতে কর্তৃত্বের আগমন। আর সমান রিডাকশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের সংকোচন। সি সমান কন্ট্রোল ওভার ডিসেন্ট, বিরোধ দমন। এইচ সমান হিয়ারার্চিক্যাল স্ট্রাকচার, সামাজিক শ্রেণীবিন্যাস। ওয়াই সমান আইএল টু অলিগার্কাই, এলিট শ্রেণীতে দমন পীড়ন। বাংলা অর্থ ও LIGARCHOI মানে গোষ্ঠীভিত্তিক শাসনের এক অপ্রতিরোধ যাত্রা। উপসংহার: গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি হল একটি অমোঘ সত্য যেখানে প্রথমে গণতন্ত্রের বীজ গাছ হয়ে ওঠে, কিন্তু এক সময় সেই গাছ করে তোলে একটি কঙ্কাল যেখানে অধিকারী হয় এক শক্তিশালী শীর্ষস্তর। এটি রাজনৈতিক জীবনের একটি অবধারিত মোড় যেখানে অর্থ, ক্ষমতা ও স্বার্থ একত্রিত হয়ে রচনা করে গোষ্ঠী শাসনের এক স্থায়ী অনুকরণ, এবং এই গোষ্ঠী হয়ে ওঠে রাষ্ট্রের অতল শক্তি যা নাগরিকদের নিয়ন্ত্রণে রেখে রাষ্ট্রের গতিপথ নির্ধারণ করে। 12. প্যারেটোর এলিট আবর্তন তত্ত্ব ব্যাখ্যা কর। ভূমিকা: রাজনৈতিক ক্ষমতার ইতিহাসে চিরকালীন এক অনন্ত আবর্তন চলে যেখানে নেতাদের আসা যাওয়ার মাঝে থাকে এক অদৃশ্য শক্তির প্রবাহ। এটি এক অবিরাম চক্র যা চলতে থাকে যুগ থেকে যুগান্তর। আর এই চক্রের মধ্যে প্রথমে উঠে আসে সাধারণ মানুষ, তবে ধীরে ধীরে ক্ষমতা এক ছোট এলিট গোষ্ঠীর হাতে চলে আসে। এই চক্রকে প্যারেটোর এলিট আবর্তন তত্ত্ব বলে, যে তত্ত্ব রচনা করে একটি জীবন্ত চিত্র যেখানে রাজনীতির দৃশ্য বদলাতে থাকে কিন্তু এক ধরনের অন্তর্নিহিত নিয়ম সারা পৃথিবীতে প্রভাবিত করে। সংজ্ঞা: প্যারেটোর এলিট আবর্তন তত্ত্ব, প্যারেটোস সার্কুলেশন অফ এলিটস থিওরি, হলো একটি তত্ত্ব যার মতে সমাজের ক্ষমতার শীর্ষে থাকা এলিট গ্রুপগুলি কোনো এক সময় জনগণের প্রতিনিধিত্ব করে, কিন্তু তাদের শাসনকাল শেষে তারা নতুন এলিটের হাতে ক্ষমতা হস্তান্তর করে। এই আবর্তন চিরকাল ঘটে যেখানে পুরানো এলিটগুলি নতুন এলিট দ্বারা প্রতিস্থাপিত হয়, তবে ক্ষমতার ধরন প্রায় একই থাকে। উইলফ্রেডো প্যারেটো, দি মাইন্ড অ্যান্ড সোসাইটি, 1916। অথবা এটি একটি সমাজবিজ্ঞানী ধারণা যা বলে যে সমাজের শীর্ষে থাকা এলিট কখনোই স্থিতিশীল থাকে না। জনগণ তাদের শাসন পাল্টে দেয়, কিন্তু সেই পরিবর্তনে ক্ষমতার প্রকৃতি ও কার্যক্রম সেভাবে পরিবর্তিত হয় না, বরং এক ধরনের পুনরাবৃত্তি ঘটে। প্যারেটোর এলিট আবর্তনের মূল বৈশিষ্ট্যসমূহ: 1. আবর্তনীয় ক্ষমতা, ক্ষমতার শীর্ষে থাকা গোষ্ঠী বা শ্রেণী ধীরে ধীরে জনগণের অভ্যন্তরীণ চাপ বা বাহ্যিক শর্তের কারণে পরিবর্তিত হয়ে যায়। 2. এলিটের পর্বতপৃষ্ঠে ওঠা, প্রথমে সাধারণ জনগণ অথবা একটি নতুন শ্রেণী ক্ষমতা অর্জন করে, কিন্তু সময়ের সঙ্গে তাদের মধ্যে এলিট গোষ্ঠী গড়ে ওঠে। 3. অবসান ও পুনর্নবীকরণ, যখন এলিট গোষ্ঠী তাদের ক্ষমতার শেষে স্থিতিশীল হয়ে ওঠে তখন জনগণ আবার তাদের পরিবর্তন করে এবং নতুন এলিটের জন্ম হয়। 4. অবশেষে সবার মধ্যে একই ক্ষমতা, এই আবর্তনে সামাজিক ও রাজনৈতিক কাঠামো প্রায় অপরিবর্তিত থাকে, শুধু ক্ষমতার মালিকানা পরিবর্তিত হয়। 5.
সমাজের অস্বস্তি, সমাজে ক্ষমতার এই আবর্তন কখনো কখনো অস্থিরতার সৃষ্টি করে, কারণ জনগণ কখনো তাদের অধিকার ফিরিয়ে নেয়ার চেষ্টা করে এবং আবারও এলিট শ্রেণী শাসন প্রতিষ্ঠা করে। প্যারেটোর এলিট আবর্তন তত্ত্বের উদাহরণ: ভরাট বৃত্ত ঔপনিবেশিক শাসন, ঔপনিবেশিক শাসকদের প্রতি জনগণের অসন্তোষ এবং বিদ্রোহ, পরে স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হয়, কিন্তু শাসনের রূপ একই থাকে। ভরাট বৃত্ত ফ্রান্সের বিপ্লব, ফরাসি বিপ্লবের পর ক্ষমতা জনগণের হাতে আসে, কিন্তু শেষে সেই শক্তি আবার নেপোলিয়নের মতো একজন শক্তিশালী শাসকের হাতে চলে যায়। ভরাট বৃত্ত স্বাধীনতার পরবর্তী উন্নয়ন, বিশ্বের অনেক স্বাধীনতা আন্দোলনের নতুন রাজনৈতিক এলিট গড়ে ওঠে, যারা পুরনো শাসক গোষ্ঠীর ক্ষমতা পরিবর্তন করে, কিন্তু রাষ্ট্রের কাঠামো প্রায় অপরিবর্তিত থাকে। এমনেমনিক হাইট, CIRCLES, প্যারেটোর তত্ত্বের প্রধান ধারা। সি সমান সাইক্লিক্যাল পাওয়ার শিফটিয়াস, ক্ষমতার আবর্তনশীল পরিবর্তন। আই সমান ইনিশিয়াল ডেমোক্রেটিক সার্চ, গণতান্ত্রিক উত্থান। আর সমান রিপ্লেসমেন্ট অফ এলিটস, এলিটদের প্রতিস্থাপন। সি সমান কনস্ট্যান্ট নেচার অফ পাওয়ার, ক্ষমতার প্রকৃতির অপরিবর্তনীয়তা। এল সমান লিডারশিপ ট্রানজিশনস, নেতৃত্বে পরিবর্তন। ই সমান এলিট ডোমিনেন্সরি, এমার্জেন্স, এলিট শ্রেণীর আধিপত্য পুনরায় স্থাপন। এস সমান সোশ্যাল আনরেস্ট, সামাজিক অস্থিরতা। বাংলা অর্থ: CIRCLES মানে ক্ষমতার পুনর্বিন্যাস, যেখানে প্রাচীন এলিটের স্থান নতুনদের দ্বারা প্রতিস্থাপিত হয়, তবে সমাজের কাঠামো অপরিবর্তিত থাকে। উপসংহার: প্যারেটোর এলিট আবর্তন তত্ত্ব বর্ণনা করে সেই চিরন্তন চক্র, যেখানে এক এলিট শ্রেণী আরেক শ্রেণীর হাতে স্থান পরিবর্তন করে। এটি রাজনীতির এক অন্তর্নিহিত গতি, যা জনগণের প্রতিবাদ বা সমর্থনের কারণে আবর্তিত হয়। কিন্তু শক্তি কখনো হারায় না, বরং বদলায় তার রূপ। আর ইতিহাস একই পথ অনুসরণ করে, যেখানে পুরনো শাসকরা নতুন শাসকের হাতে ক্ষমতা হারায়, কিন্তু ক্ষমতার অস্তিত্ব চিরকাল অবিচল থাকে। একটি গৌর নিয়ম, যা কখনো স্থির হয় না। এটি চলতেই থাকে, যুগান্তরের পরিবর্তন সত্ত্বেও। Shall we continue this journey together? 13. কাঠামো ও কার্য কি? ভূমিকা: রাজ্য যখন সৃষ্টি হয়, তখন তার ভিত মজবুত হতে হয়। এটা কোন সহজ কাজ নয়, যেমন বড় কোনো ভবন তৈরি করা। কাঠামো মানে রাষ্ট্রের মূল গঠন, যেমন তার সংবিধান, শাসন ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, এবং এসবই তার কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন। অথবা রাষ্ট্রের কাঠামো মানে সেই বুনিয়াদ, যা কার্যকর রাষ্ট্র ব্যবস্থা চালানোর জন্য অপরিহার্য। তবে কার্য কি? রাষ্ট্রের কাঠামো যখন সঠিকভাবে প্রতিষ্ঠা হয়, তখন রাষ্ট্র তার কাজও শুরু করে। রাজনৈতিক, সামাজিক আর অর্থনৈতিক কাজের এক শৃঙ্খল, যেখানে রাষ্ট্রের লক্ষ্য থাকে জনগণের কল্যাণে। আর এসব কার্য সম্পাদন করতে কাঠামোর ভূমিকা একান্ত গুরুত্বপূর্ণ। সংজ্ঞা: কাঠামো, স্ট্রাকচার বলতে বোঝায় একটি রাষ্ট্রের বা সংগঠনের আভ্যন্তরীণ গঠন বা সংস্থান, যেমন শাসন ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা বা বিভিন্ন শাখা এবং বিভাগ। এবং কার্য, ফাংশন, হলো সেই কাঠামোর মাধ্যমে রাষ্ট্র বা সংগঠন যা কিছু কাজ সম্পাদন করে, যেমন আইন প্রণয়ন, শাসন পরিচালনা, জনগণের সেবা এবং রাষ্ট্রীয় উদ্দেশ্য পূরণ। বেসিক কনসেপ্টস অফ পলিটিক্যাল সায়েন্স। অথবা রাষ্ট্রের কাঠামো তার শাসন, বিচার, আইনসভা এবং প্রশাসনিক কাঠামোর সমন্বয়ে গঠিত, যেখানে প্রতিটি বিভাগ বিশেষ কার্যক্রম বাস্তবায়ন করে রাষ্ট্রের সুশাসন নিশ্চিত করার জন্য। কাঠামো ও কার্য একটি সম্পর্ক। কাঠামো ও কার্য একে অপরের পরিপূরক, একা একে থাকতে পারে না। যেমন একটা বাড়ি তৈরি হতে হলে তার কঙ্কাল, দেয়াল, ছাদ সবকিছু থাকতে হবে, তেমনি রাষ্ট্রের কাঠামোকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে হবে, যাতে তার কার্যক্রম কার্যকরী হতে পারে। তবে রাষ্ট্রের কাঠামো যত শক্তিশালী হবে, ততই কার্য সম্পাদন তাতে সহজ হয়ে উঠবে। কাঠামোর মূল উপাদানসমূহ: 1. শাসন ব্যবস্থা, গভর্নমেন্ট, রাষ্ট্রের শাসনকার্য পরিচালনার জন্য ব্যবস্থাপনা, যার অন্তর্ভুক্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং সরকারি কর্মকর্তারা। 2. আইনসভা, লেজিসলেচার, এটি এমন একটি কাঠামো যা আইন প্রণয়ন করে এবং রাষ্ট্রের নীতিমালা নির্ধারণে ভূমিকা রাখে। 3. বিচার ব্যবস্থা, জুডিশিয়ারি, এটি সেই কাঠামো যা আইন প্রয়োগ ও বিচার কার্য পরিচালনা করে। 4. প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, এটি রাষ্ট্রের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য কার্যকরী কাঠামো। 5. রাষ্ট্রীয় সংস্থা, স্টেট ইনস্টিটিউশনস, যথা নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। কার্যক্রমের প্রকারভেদ: 1. রাজনৈতিক কার্য, এটি রাষ্ট্রের শাসন কাঠামোর কাজ, যেমন ভোট গ্রহণ, নির্বাচন, সরকারের সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি। 2. অর্থনৈতিক কার্য, এটি রাষ্ট্রের অর্থনীতি নিয়ন্ত্রণ এবং বিভিন্ন আর্থিক নীতি প্রণয়ন।
যেমন বাজেট প্রণয়ন, অর্থনৈতিক নীতি নির্ধারণ, কর সংগ্রহ। ৩. সামাজিক কার্য। এটি সামাজিক কল্যাণমূলক কাজ, যেমন শিক্ষা, স্বাস্থ্য, জনসেবা এবং সামাজিক ন্যায়ের নিশ্চয়তা। ৪. নিরাপত্তা কার্য। রাষ্ট্রের সুরক্ষা বজায় রাখার জন্য নিরাপত্তা বাহিনী এবং প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা। গুরুত্বপূর্ণ সম্পর্ক, কাঠামো ও কার্য। ভরাট বৃত্ত কাঠামো শক্তিশালী হলে কার্য আরও ফলপ্রসূ হয়, যেমন একটি ভালো প্রশাসনিক কাঠামো হলে সরকারি সিদ্ধান্ত গ্রহণ দ্রুত এবং কার্যকর হবে। ভরাট বৃত্ত কার্য সফল হলে কাঠামোকে পরিমার্জিত করা হয়। যখন রাষ্ট্রের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়, তখন কাঠামো আরও উন্নত করা হয়। ভরাট বৃত্ত এলিট গোষ্ঠীর মধ্যে বিভাজন। কখনো কখনো রাষ্ট্রের কাঠামো শক্তিশালী হয়ে ওঠে, কিন্তু কার্যকরী না হয়। ফলে শাসকের সাথে জনগণের সম্পর্কের মাঝে সমস্যা তৈরি হয়। এমনেমনিক হাইট, স্ট্রাকচার, কাঠামো ও কার্য সম্পর্কের মূল উপাদান। এস সমান স্ট্যাবিলিটি থ্রু স্ট্রাকচার, কাঠামো দিয়ে স্থিতিশীলতা। টি সমান টাইমলি এক্সিকিউশন অফ ফাংশনস, কার্যগুলির সময় মতো বাস্তবায়ন। আর সমান রিলেশনশিপ বিটুইন ফাংশন অ্যান্ড স্ট্রাকচার, কাঠামো ও কার্য সম্পর্ক। ইউ সমান ইউনিফাইড গভর্নেন্স, একত্রিত শাসন ব্যবস্থা। সি সমান কোঅর্ডিনেশন অফ ব্রাঞ্চেস, শাখাগুলির সমন্বয়। টি সমান ট্রান্সপারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, স্বচ্ছ প্রশাসন। ইউ সমান আপহোল্ডিং দি রুল অফ ল, আইনের শাসন প্রতিষ্ঠা। আর সমান রিসোর্স অলোকেশন, সম্পদ বিতরণ। ই সমান ইফিসিয়েন্ট পাবলিক সার্ভিস, কার্যকরী জনগণ সেবা। বাংলা অর্থ। স্ট্রাকচার মানে কাঠামোর মাধ্যমে রাষ্ট্রের কার্যক্রম সুসংগঠিত হয়ে ওঠে, যেখানে শাসন, আইনসভা, বিচার, প্রশাসন ও অন্যান্য শাখাগুলির সমন্বয়ে কাজ চলে। উপসংহার। কাঠামো আর কার্য একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়। যেখানে কাঠামো রাষ্ট্রের মূল অবকাঠামো এবং কার্য রাষ্ট্রের প্রতিদিনের প্রাণশক্তি। যেমন এক নাচের সুরে চলে চলা। কাঠামো গঠন করে, কার্যক্রম তাকে প্রাণ দেয়। এটা এক অটুট সম্পর্ক, যেখানে কাঠামো এবং কার্য একে অপরকে পূর্ণতা দেয় এবং রাষ্ট্রের সুষম কার্যক্রম স্থিতিশীল করে তোলে। রাষ্ট্রের কাঠামো যত শক্তিশালী হবে, তার কার্যক্রম ততই আরও সফল হবে এবং একটি সুশাসিত, উন্নত রাষ্ট্রের দিকে পৌঁছাবে। 14. বিশ্ব সাংস্কৃতিক সংজ্ঞা দাও। ভূমিকা। বিশ্ব যখন সৃজনশীলতা ও কল্পনার আঁচলে মোড়ানো, তখন তার ভেতরে প্রতিটি জাতি, প্রতিটি সংস্কৃতি যেমন এক রঙিন থালায় ছড়িয়ে পড়ে তার নিজস্ব স্বাদ। বিশ্ব সংস্কৃতির এই বিশাল মহাকাব্যে, যেখানে আমরা একে অপরের সংস্কৃতি গ্রহণ করি, তেমনি তার শেকড় গেড়ে আছে আমাদের নিজেদের চিন্তা, বিশ্বাস এবং প্রথায়। এটি এক অভিন্ন নদী, যেখানে বিভিন্ন স্রোত একত্রিত হয়ে এক সামগ্রিক তটভূমি তৈরি করে। এই শক্তিশালী স্রোতের নাম বিশ্ব সাংস্কৃতিক সংজ্ঞা। বিশ্ব সাংস্কৃতিক গ্লোবাল কালচার বলতে বোঝায় এক সাংস্কৃতিক মেলবন্ধন বা সংমিশ্রণ, যেখানে পৃথক পৃথক জাতি, সম্প্রদায় এবং ভাষার মধ্যে একটি ঐক্য এবং পারস্পরিক সম্মান প্রতিষ্ঠা হয়। এর মাধ্যমে বিশ্বব্যাপী একটি সাংস্কৃতিক আদান প্রদান এবং একীকরণের প্রক্রিয়া কাজ করে। কালচারাল গ্লোবালাইজেশন, অ্যান্থনি গিডেন্স। অথবা বিশ্ব সংস্কৃতি এমন একটি ধারাবাহিক প্রক্রিয়া যা বিশ্বজুড়ে সাংস্কৃতিক বৈচিত্র্য এবং একতার সংমিশ্রণ ঘটায়। এটি একটি বিশ্বব্যাপী সাংস্কৃতিক সম্পর্ক স্থাপন করে, যেখানে বিভিন্ন জাতির সংস্কৃতি পরস্পরকে প্রভাবিত করে এবং একে অপরকে গ্রহণ করে। বিশ্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহ। 1. বিশ্বব্যাপী সাংস্কৃতিক আদান প্রদান। আজকাল প্রযুক্তি ও যোগাযোগের যুগে আমরা যে কোনো সংস্কৃতি এবং ভাষা খুব দ্রুত উপলব্ধি করতে পারি, যা পৃথিবীর প্রতিটি কোণে সাংস্কৃতিক প্রভাব ফেলছে। 2. গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন বিশ্ব সংস্কৃতির একটি প্রধান বৈশিষ্ট্য হল গ্লোবালাইজেশন, যেখানে দেশ ও জাতির সীমান্তগুলি সাংস্কৃতিক আদান প্রদানকে বাধা দেয় না, বরং সহায়ক হয়। 3. সংস্কৃতি ও প্রযুক্তির সম্পর্ক। বিশ্ব সাংস্কৃতিক প্রক্রিয়ার অন্যতম সহায়ক হচ্ছে আধুনিক প্রযুক্তি, বিশেষত ইন্টারনেট এবং সামাজিক মিডিয়া, যা সাংস্কৃতিক শেয়ারিং এবং একত্রীকরণের মাধ্যমে বিশ্বের একটি বৃহত্তর সম্প্রদায় তৈরি করছে। 4. সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্মান। বিশ্ব সাংস্কৃতিক এই বৈশিষ্ট্যটির মধ্যে বিশ্বের বিভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান প্রচার করে, যা বিশ্ব শান্তি এবং ঐক্য প্রতিষ্ঠায় সহায়ক। 5. অর্থনৈতিক প্রভাব। বিশ্ব সাংস্কৃতিক প্রভাবের পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও সংস্কৃতি প্রভাবিত হয়, যেমন বহুজাতিক কোম্পানির সংস্কৃতি, আন্তর্জাতিক মেলা, সিনেমা, সঙ্গীত ইত্যাদি। বিশ্ব সংস্কৃতির উদাহরণ: ভরাট বৃত্ত আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্প। বিশ্বজুড়ে হলিউড, বলিউড, কোরিয়ান সিনেমা এবং অন্যান্য আন্তর্জাতিক চলচ্চিত্রগুলির চিত্রকলা মানুষকে একত্রিত করেছে এবং এটি সাংস্কৃতিক মেলবন্ধন সৃষ্টি করেছে।
ভারতবৃত্ত বিশ্বের ফুড কালচার, চীনা, ভারতীয়, ইতালিয়ান, থাই এবং অন্যান্য বিভিন্ন দেশের খাবার এখন বিশ্বব্যাপী মানুষের কাছে প্রিয় এবং গ্রহণযোগ্য, যা আন্তর্জাতিক সংস্কৃতির এক অংশ হয়ে উঠেছে। ভারতবৃত্ত গান এবং সঙ্গীত, বিশ্বসঙ্গীত শিল্পী যেমন বিটলস, বব মার্লি এবং ক্যাপারনিকের মতো তারকারা বিশ্ব সংস্কৃতির অংশ হয়েছেন, যেখানে বিভিন্ন সঙ্গীত শৈলী একত্রিত হয়েছে। বিশ্ব সংস্কৃতি এবং সাংস্কৃতিক পরিচয়। বিশ্ব সংস্কৃতি কোনোভাবে একক জাতিগত বা আঞ্চলিক পরিচয়কে বিলীন করে না, বরং এটি সাংস্কৃতিক পরিচয়ের অদ্বিতীয়তা বজায় রাখে, যেখানে একদিকে সাংস্কৃতিক বৈচিত্র্য অক্ষুণ্ণ থাকে, অন্যদিকে পৃথিবী জুড়ে সম্পর্কিত সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো পরস্পরকে প্রভাবিত করে। এটি কোনো কিছুকে কখনো অপসৃত করে না, বরং তা নতুন আলোকে দেখায়। বিশ্ব সংস্কৃতির এই পূর্ণাঙ্গতা, যা সমন্বিত এবং গ্রহণযোগ্য, এটি সভ্যতার মহাসেতুবন্ধন, যার মাধ্যমে আমরা একে অপরকে বুঝি। একই সময়ে আমাদের নিজস্ব পরিচয়ের মূলমন্ত্র বাঁচিয়ে রাখি। এমনেমনিক আইড কালচার, বিশ্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য। সি সমান কালচারাল এক্সচেঞ্জ, সাংস্কৃতিক আদান প্রদান। ইউ সমান ইউনিটি থ্রু ডাইভার্সিটি, বৈচিত্র্যের মাধ্যমে ঐক্য। এল সমান ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ ব্রিজ, ভাষা এক সেতু হিসেবে। টি সমান টেকনোলজি, এস রোল ইন গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশনে প্রযুক্তির ভূমিকা। ইউ সমান ইউনিফিকেশন অফ কালচারাল আইডেন্টিটিস, সাংস্কৃতিক পরিচয়ের একীকরণ। আর সমান রেসপেক্ট ফর কালচারাল ডিফারেন্স, সাংস্কৃতিক পার্থক্যের প্রতি শ্রদ্ধা। ই সমান ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইন্টিগ্রেশন, অর্থনৈতিক ও সামাজিক সংহতি। বাংলা অর্থ কালচার মানে বিশ্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো, যেমন সাংস্কৃতিক আদান প্রদান, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভাষার ভূমিকা এবং প্রযুক্তির মাধ্যমে একীকরণের প্রক্রিয়া। উপসংহার: বিশ্ব সংস্কৃতি একটি অসীম ক্ষেত্র, যেখানে একে অপরের সাথে মিলিত হতে আমরা নতুন অভিজ্ঞতার মধ্যে নিজেকে দেখি। এটি আমাদের একতাবদ্ধ করে, বিশ্বের নানা ভাষা, বিশ্বাস ও জীবনধারার সংমিশ্রণ ঘটায়। বিশ্ব সংস্কৃতি এমন একটি চিত্র, যেখানে পৃথিবীর বিভিন্ন জাতি একে অপরকে ছুঁয়ে যায়, আর এই প্রতিটি স্পর্শ সংস্কৃতির সৌন্দর্য এবং শক্তি বৃদ্ধি করে। এটি এক মহাকাব্য, যেখানে বৈচিত্র্য থেকে আসে একতা, আর একটাতে আসে মানবতার পূর্ণতা। 15 রাজনৈতিক সামাজিকীকরণ কি? ভূমিকা: যে সমাজে আমরা বাস করি, সেখানে প্রতিটি ব্যক্তির চিন্তা ভাবনা, আচরণ নির্ধারণ করে তার বেড়ে ওঠা, তার শিক্ষার পথ। রাজনৈতিক সামাজিকীকরণ একটি চিরন্তন প্রক্রিয়া, যেখানে ব্যক্তি সমাজের মধ্য দিয়ে নিজের রাজনৈতিক পরিচয় গড়ে তোলে। এটি একটি সোপান, যেখানে একজন ব্যক্তি প্রথম রাজনৈতিক ধারণাগুলিকে বুঝে এবং এগুলো তাকে পরবর্তী জীবনে পথ দেখায়। রাজনৈতিক সামাজিকীকরণ মানে কিভাবে আমরা সমাজে, রাষ্ট্রে নিজেদের দায়িত্ব পালন করি এবং রাষ্ট্রের রাজনৈতিক কাঠামোর প্রতি আমাদের মনোভাব গড়ে ওঠে। সংজ্ঞা: রাজনৈতিক সামাজিকীকরণ, পলিটিক্যাল সোশ্যালাইজেশন বলতে বোঝায় সমাজের মধ্যে একজন ব্যক্তি কিভাবে রাজনৈতিক আচরণ, মতবাদ, মূল্যবোধ এবং সাংস্কৃতিক ধারণা গ্রহণ করে এবং এটি তার রাজনৈতিক মনোভাব গঠনে প্রভাব ফেলে। পলিটিক্যাল সোশ্যালাইজেশন, ডেভিড ই. ইস্টন। অথবা রাজনৈতিক সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে ব্যক্তি তার রাজনৈতিক চিন্তা ভাবনা এবং আচরণ শেখে। এর মাধ্যমে একটি সমাজ বা জাতি তার মূল্যবোধ, আদর্শ এবং সংস্কৃতি পরবর্তী প্রজন্মের মধ্যে স্থানান্তরিত করে। রাজনৈতিক সামাজিকীকরণের গুরুত্ব: 1 মূল্যবোধ ও আদর্শের বিকাশ, এটি ব্যক্তি এবং সমাজের মধ্যে একটি ঐক্য প্রতিষ্ঠা করে, যেখানে রাজনৈতিক ও সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে। 2 রাজনৈতিক সংস্কৃতি গঠন, একটি জাতির রাজনৈতিক সংস্কৃতির ধারণাগুলি তার সমাজের মধ্যে প্রবাহিত হয়। রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যমে মানুষ তার দেশ এবং সমাজের রাজনৈতিক কাঠামো এবং আইন সম্পর্কে অবগত হয়। 3 গণতন্ত্র ও নাগরিক দায়িত্ব, রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যমে মানুষ তার নাগরিক অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন হয়। এটি তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ, আইন মেনে চলা এবং সামাজিক সেবায় অবদান রাখার জন্য প্রস্তুত করে। 4 বিশ্বভিউ, ওয়ার্ল্ড ভিউ, এটি একজন ব্যক্তির সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে, যা তার জীবনযাত্রা, সিদ্ধান্ত গ্রহণ এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সহায়তা করে। রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যমসমূহ: 1 পরিবার, ফ্যামিলি, এটি রাজনৈতিক সামাজিকীকরণের প্রাথমিক এবং শক্তিশালী মাধ্যম। শিশুর প্রথম রাজনৈতিক শিক্ষা তার পরিবার থেকেই আসে। পরিবার তাদের সন্তানদের সমাজের নীতিমালা, রাজনৈতিক ধারণা এবং সাধারণ মূল্যবোধ শেখায়। 2 শিক্ষা প্রতিষ্ঠানের, এডুকেশনাল ইনস্টিটিউশনস, বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় সমাজের রাজনৈতিক কাঠামো ও মূল্যবোধের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করে।
এখানে শিক্ষার্থীরা রাজনৈতিক চিন্তা, ইতিহাস এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে শিক্ষা নেয়। 3. মিডিয়া মিডিয়া টেলিভিশন, সংবাদপত্র, সামাজিক মাধ্যম ইত্যাদি আজকাল রাজনীতি সম্পর্কে মানুষের ধারণা ও মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব মাধ্যম রাষ্ট্রীয় নীতি, নির্বাচন এবং জাতীয় ইস্যু সম্পর্কে জনগণকে সচেতন করে। 4. সামাজিক গোষ্ঠী সোশ্যাল গ্রুপস, প্রতিটি ব্যক্তি সমাজের মধ্যে নানা গোষ্ঠীতে অংশগ্রহণ করে, যেমন রাজনৈতিক দল, নাগরিক সংগঠন, ধর্মীয় গোষ্ঠী ইত্যাদি। এসব গোষ্ঠী সমাজের রাজনৈতিক আদর্শ গড়ে তোলে এবং সদস্যদের রাজনৈতিক চিন্তাভাবনায় প্রভাব ফেলে। রাজনৈতিক সামাজিকীকরণের প্রভাব। 1. চিন্তার স্বতন্ত্রতা। রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যমে একটি ব্যক্তি তার রাজনৈতিক চিন্তা ও মতামত গড়ে তোলে। এটি তাকে রাজনৈতিক অংশগ্রহণের জন্য প্রস্তুত করে এবং তার সমাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। 2. রাজনৈতিক অঙ্গীকার। একজন ব্যক্তি যখন রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যমে নাগরিক দায়িত্বে উদ্বুদ্ধ হয়, তখন সে তার সমাজের উন্নতির জন্য কাজ করতে প্রস্তুত হয়। 3. রাজনৈতিক দলগুলোর প্রভাব। রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যমে রাজনৈতিক দল এবং তাদের নীতি সম্পর্কে মানুষের সচেতনতা তৈরি হয়। এটি নির্বাচনী প্রচার, রাজনৈতিক আন্দোলন এবং দলের পক্ষে বা বিপক্ষে ভোটদান প্রভাবিত করতে পারে। এমনেমনিক আইন SOCIALIZATION রাজনৈতিক সামাজিকীকরণের মূল উপাদান। S সমান সোশ্যাল গ্রুপস অ্যান্ড ফ্যামিলি ইনফ্লুয়েন্স, সামাজিক গোষ্ঠী ও পরিবারের প্রভাব। O সমান অনগোয়িং প্রসেস অফ লার্নিং, শিক্ষার চলমান প্রক্রিয়া। C সমান কালচারাল ভ্যালুস শাপিং পলিটিক্যাল ভিউস, সাংস্কৃতিক মূল্যবোধ যা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি গঠন করে। I সমান ইনস্টিটিউশনস লাইক মিডিয়া অ্যান্ড এডুকেশন, মিডিয়া এবং শিক্ষা প্রতিষ্ঠান। A সমান অ্যাওয়ারনেস অফ রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা। L সমান লিডারশিপ অ্যান্ড পলিটিক্যাল রোল মডেলস, নেতৃত্ব ও রাজনৈতিক আদর্শ। I সমান ইম্প্যাক্ট অফ পলিটিক্যাল আইডিওলজিস, রাজনৈতিক আদর্শের প্রভাব। Z সমান জিল ফর ডেমোক্রেটিক পার্টিসিপেশন, গণতান্ত্রিক অংশগ্রহণের আগ্রহ। A সমান অ্যাটিটিউড টুয়ার্ডস পলিটিক্যাল স্ট্রাকচারস, রাজনৈতিক কাঠামোর প্রতি মনোভাব। T সমান টলারেন্স ফর ডাইভার্সিটি, বৈচিত্র্যের প্রতি সহিষ্ণুতা। I সমান ইন্টিগ্রেশন অফ পলিটিক্যাল কালচার, রাজনৈতিক সংস্কৃতির একীকরণ। O সমান আউনারশিপ অফ পলিটিক্যাল ডিসিশনস, রাজনৈতিক সিদ্ধান্তে মালিকানা। N সমান ন্যাশনাল আইডেন্টিটি অ্যান্ড সিভিক প্রাইড, জাতীয় পরিচয় এবং নাগরিক গৌরব। বাংলা অর্থ SOCIALIZATION মানে রাজনৈতিক সামাজিকীকরণের উপাদানগুলো, যেমন পরিবার, সামাজিক গোষ্ঠী, শিক্ষা প্রতিষ্ঠানের, মিডিয়া এবং নাগরিক দায়িত্বের প্রতি মনোভাব। উপসংহার। রাজনৈতিক সামাজিকীকরণ একটি পবিত্র প্রক্রিয়া, যেখানে ব্যক্তি রাষ্ট্রের সঙ্গে আত্মিক সম্পর্ক স্থাপন করে। এটি শুধু শিক্ষা নয়, একটি সৃজনশীল অভ্যন্তরীণ পরিবর্তন, যা সমাজের প্রতি দায়বদ্ধতা এবং রাজনীতির প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে। এটি আমাদের রাজনৈতিক চিন্তাভাবনা এবং অভ্যাসের মূলে এবং আমাদের ভবিষ্যৎ পথকে আলোকিত করে, যেখানে প্রতিটি নাগরিক তার দেশ এবং সমাজের প্রতি তার দায়িত্ব অনুভব করে আর গণতন্ত্রের শক্তি অবিচলিত থাকে।